কথাগুলো শোনা মাত্রই উজান একদম স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখের রক্তবর্ণ রূপ হলো। অতিরিক্ত ক্ষোভে তার হাতের শিরা উপশিরাগুলো ফুলে ফেঁপে উঠল। শিরিন পরীক্ষা নম্বর দেওয়ার সময় মৌকে ব্যঙ্গ করেছিল, আর এখন ডিরেক্ট মৌকে ফোন করে এভাবে মেন্টালি হ্যারিস করেছে। উজানের ধৈর্য শক্তির বাঁধ এবার সত্যি চুরমার হয়ে গেল। সে মৌকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তড়িৎ গতিতে উঠে রুমের বাইরে যেতে চাইল। মৌ সাথে সাথে ভয় পেয়ে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। কোথায় যাচ্ছেন আপনি এই মাঝরাতে? ওই বেয়াদব মহিলাকে আজ হাড়ে হাড়ে বোঝাতে। উজান চৌধুরীর ওয়াইফের সাথে বেয়াদবি করার পরিণতি কী হতে পারে? উজান হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মৌ তাকে বিন্দুমাত্র সামনে এগাতে দিল না। দুহাতে উজানের চওড়া হাত আঁকড়ে ধরে থেকে শান্ত গলায় বলল, লাগবে না আপনার অহেতুক ঝামেলা করতে। আজ ওনার বলার দিন ছিল, তাই বলেছেন। আমাদের একদিন সময় আসবে, আমি কথা দিচ্ছি এরপর থেকে খুব ভালো করে মন দিয়ে পড়ব। আপনার কোনো কথার অবাধ্য হব না। শাশুড়ি আম্মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন, যেন কারো জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য পড়াশোনা করা উচিত। পড়াশোনা নিয়ে আমি আর একটুও বাদরামি করব না পরমিস। ময়ূরের সব আকস্মিক পরিবর্তন দেখে উজান না এসে পারল না। তবে একই সাথে নিজের উপর প্রচণ্ড অনুশোচনা হলো। সে যদি সকালে তো চিল্লাচিল্লি না করে মুখে এভাবে ভালোবেসে প্রথম থেকে বুঝিয়েছে বলতো, তবে তো এত কিছু সৃষ্টি হতো না। উজান নিচু হয়ে ময়ূর কপালে একটা দীর্ঘ গাঢ় ভালোবাসা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে শুধালো, খেয়েছিলে কিছু রাতে? মৌ কোনো উত্তর দিল না, এরপর চুপ করে রইল। তার এই অর্থপূর্ণ নীরবতা দেখে উজানের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অভিমান করে না খেয়ে আছে। সে তড়িঘড়ি করে এবার জিজ্ঞেস করলো, দুপুরেও খাওনি তাই না? এবারও মৌ নিচু মাথায় নীরব রইল। উজান চরম হতাশ ও বিষণ্ণ হয়ে বলল, মেয়েটা সারাটা দিন না খেয়ে পেটে খিদা নিয়ে রয়েছে, আর সে কিনা একা খেয়েছে। উজান এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জাস্ট ওয়েট জান, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মুখ বারণ করা সত্ত্বেও উজান সোজা নিচতলায় কিচেন রুমে চলে গেল। কিচেন রুমে গিয়ে খুঁজে খুঁজেও মৌয়ের পছন্দের কোনো খাবার খুঁজে পেল না। আজ রাতে বাড়িতে রুই মাছের ঝোল রান্না করা হয়েছিল, অথচ এই মাছ মৌ চোখেও দেখতে পারে না। উজান তাড়াহুড়া করে ফ্রিজ খুলে দেখল ভেতরে ফ্রেশ চিকেন রয়েছে। সে সেখান থেকে দুজনের জন্য বেশ কিছু পিস বের করে নিল। তারপর উপরের ক্যাবিনেট খুঁজে চাল ডাল থেকে পোলাও চাল বের করলো। সামান্য হলো জীবনে কোনোদিন সে কিচেন রুমে হাঁড়িতে হাত দেয়নি। আজ এই গভীর রাতে সে রান্না করবে। উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে ইউটিউব সার্চ দিল। তারপর ভিডিও দেখে দেখে সকল মশলা আন্দাজ করে দিল। পেঁয়াজ কাটতে গিয়ে কেটে কেটে তার চোখের জল নাকের জল এক হয়ে লালচেও ফোলা রূপ ধারণ করলো। আয়নায় সে নিজের দশা দেখে উজান নিজে এক ফালি হেসে ফেলল। গ্যাসে আগুন জ্বালাতে না পেরে আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফায়ার অন করলো। জীবনে কোনোদিন সে পুরুষ কিচেনে আসেনি, আজ সে পুরুষ কিচেন রুমে ছায়াও মারায়নি। আজ নিজের প্রিয় ওয়াইফের পেটে খিদার কথা ভেবে সে উজান চৌধুরী টানা 2 ঘন্টা ধরে পুরো কিচেন রুম রণক্ষেত্র বানিয়ে ফেলে শেষমেশ কিচেন আর গরম পোলাও রান্না শেষ করলো। পুরো কিচেন রুমের অবস্থা এখন এমন থমথমে যে সকালে যে কোনো লোক দেখলে হার্ট অ্যাটাক করবে। কিন্তু উজানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে অতি যত্নে একটা প্লেট ধোয়া ওঠা গরম পোলাও আর চিকেন দিয়ে সোজা দোতলায় নিজের রুমে ফিরে এলো। রুমের ভিতরে মৌ বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছিল। এতক্ষণ না খেয়ে থাকায় ভীষণ ক্লান্ত লাগছিল তার। কিন্তু উজানকে প্লেট হাতে রুমে ঢুকতে দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তার চেয়েও বেশি অবাক হলো থালায় ধোয়া ওঠা গরম চিকেন পোলাও দেখে। উজান এসে নিঃশব্দে মৌয়ের পাশে বিছানায় বসলো। এক লোকমা গরম পোলাও আর মাংস মেখে মৌর মুখের সামনে তুলে ধরলো। এতে অবাক হওয়ার পরও প্রচণ্ড ক্ষুধা থাকায় মৌ আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। চুপচাপ লোকমাটা পুড়ে নিল। কয়েক লোকমা পেটে যেতেই উজান বেশ প্রফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, টেস্ট কেমন হয়েছে পিচ্চি? মৌ একদম আনন্দিত হয়ে বলে উঠল, অনেক মজা হয়েছে। কিন্তু এটা কে রান্না করলো?
মেয়েও তো সন্ধ্যায় বলেছিল আজ রুই মাছ রান্না হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, উজান এক ভুরু উঁচিয়ে বলল। হুম, সত্যি অনেক অনেক টেস্ট হয়েছে, কিন্তু কে রান্না করেছে বলবেন তো? উজানের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে আনন্দে আওড়ালো। পূর্বেচার উজান চৌধুরী আজ তার প্রিয় ওয়াইফের জন্য লাইফে ফার্স্ট টাইম নিজ হাতে রান্না করে নিয়ে এলো। স্পেশালি আপনার জন্য ম্যাডাম। ও তো কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়ল। বিশ্বাসই করতে পারছিল না যে এই হাই প্রোফাইল প্রফেসর তার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করবে। উজান কৌতূহলী হয়ে সে নিজের প্লেট থেকে এক লোকমা মুখে দিল। মৌ যতটা বাড়িয়ে বলল, রান্না ততটাও সুস্বাদু হয়নি, তবে একদম ফেলে দেওয়ার মতোও হয়নি, কোনো মতে চালিয়ে নেওয়ার মতো। সে খানিকটা অভিমানী সুরে বলল, পিচি মিথ্যে বলে কেন, অতটাও তো টেস্ট হয়নি। ততক্ষণে মনের নজর গেল উজানের হাতের তালুর উপরের এক পাশে, যেখানে আগুনের তাপে হালকা চেকা লেগে লাল হয়ে আছে। মৌ পরম ভালোবাসায় উজানের সে লালচে স্থানে নিজের ঠোঁট ছুঁয়ে একটি মিষ্টি চুমু খেলো। পরম মমতায় মৃদু স্বরে বলল, টেস্ট হয়েছে? সত্যি অনেক টেস্ট হয়েছে। কোথাও কি কখন শুনেছেন বউ অভিমান করে না খেয়ে থাকায় কোনো স্বামী মাঝরাতে নিজের জন্য নিজের হাত পুড়িয়ে বউয়ের জন্য রান্না করে নিয়ে আসে? কিন্তু আমার প্রফেসর সাহেব তো করেছে, তাই তো সে আমার কাছে অলওয়েজ বেস্ট। এবার আর কথা না বাড়িয়ে দয়া করে জলদি খাইয়ে দিন তো, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। উজানের বুকটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। সে পরম যত্নে এক এক লোকমা করে নিজের হাতে বউকে খাইয়ে দিতে লাগলো, আর মৌকে কোনো আপত্তি না করে নিজে যেমন যেমন খেতে লাগলো। দেওয়াল গড়ি ছুঁই ছুঁই। তখন মৌ ড্রেসটা পরে নিজেকে গুছিয়ে নিয়েছিল পড়তে যাওয়ার জন্য। টেবিল থেকে সব বই খাতা গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে। এমন সময় আচমকা ঘাড়ে একটা পরিস্থিতি তপ্ত ভারী নিঃশ্বাসের স্পর্শ পেল। পরবর্তী উজান নিজের মুখটা ডুবিয়ে দিল ময়ের উন্মুক্ত ঘাড়ে। সাথে সাথে এক অদ্ভুত মাদকতার শিহরণ বয়ে গেল ময়ের সারা শরীরে। মৌ দুই ভুরু কুঁচকে পেছনে ঘাড় ঘুরে জিজ্ঞেস করলো, অলরেডি 10টা বাজে, কিন্তু কলেজ ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর আপনি এখনও এখানে এসে দুষ্টুমি করছেন? তাড়াতাড়ি চলুন, কলেজে যেতে হবে। উজানের কোনো কথা না শুনে আবারও ময়ের নরম কোমরটা পেছন থেকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে চড়া বুকের সাথে লেপ্টে পাজাগুলো করে সামান্য উঁচুতে তুলে নিল। তারপর নিজের নাকটা ময়ের নাকে ঘষে একদম ফিসফিসিয়ে আওড়ালো, কী করবো বলুন তো ম্যাডাম, আপনার মাঝে যে এতটাই নেশা মাখানো আছে যে আপনাকে কাছে পেলে আমার আর ঘড়ি কাঁটার দিকে তাকাতেই ইচ্ছে করে না। হয়েছে, ছেড়ে দিন তো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। মৌ মৃদু ধাক্কা দিল। উফ, তার আগে শাশুড়ি আমাকে ডেকে আনবো এখন? সকালে শাওয়ারের পরও বিরক্ত করলেন, আর এখন আবার শুরু করেছেন? আমার ভালোবাসা তোমার এত বিরক্ত লাগে পিচ্ছে? উজান এবার নিজের নিচু ও শান্ত স্বরে শুধালো। মৌ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। সে তো একদম ঠাট্টা করে কথাটি বলেছিল, এরই মাঝে শোনানোর জন্য তো বলেনি। এরই মাঝে উজান আলতো করে তাকে ছেড়ে দিল। তারপর নিজের মাথা নিচু করে একবারে বিষণ্ণ নিচু গলায় বলল, ওকে ফাইন, আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। মৌ তড়িঘড়ি করে এক ঝাটকায় উজানের হাতটা চেপে ধরল। সে একলাপে দ্রুত বেডের উপরে উঠে উজানের সামনাসামনি একদম সোজা হয়ে দাঁড়ালো। উজানের মাথায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দিয়ে ভালোবাসায় চওড়া কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর উজানের গলায় দু হাত পেঁচিয়ে একদম আঙুলে গলায় বলল, আপনি সবসময় আমার কথা উল্টো মানে বোঝেন কেন বলুন তো? আমি কখন বললাম আপনার ভালোবাসা আমার বিরক্ত লাগে? একটু আগেই তো শাওয়ার নিলাম, তাই বললাম একটু আগে দুষ্টুমি করবেন, আর আপনি আমায় ধরে নিলেন। আমি আপনার ভালোবাসাকে বিরক্ত বলছি? এতটা খারাপ হবে না আমায়? ভাবি না, তবে বড্ড ভয় হয় পিছে। আমার এই পিছেটা আবার অন্য কারো মায়ের বাঁধনে পরে হারিয়ে যাবে না তো? মুখ এগলো আমায় চমকে উঠে উজানের দিকে তাকালো। উজানের ভেতরের কথার অসীম গভীরতা সে খুব ভালো করে আঁচ করতে পেরেছে। তবু বুকের ভেতর কম্পন সামনে নিয়ে, আপনি হুট করে এমন অদ্ভুত কথা কেন বলছেন বলুন তো? উজান এক তীব্র সময় নিয়ে মুখকে তীব্র আবেগে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল।
তার বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা তখন রীতিমতো প্রলয়কারী বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। বুক জুড়ে জমা হয়ে আছে এক অজানা বিষাদময় ভয়। একদিকে নিজের বিপজ্জনক জীবনের অজানা পরিণতি, অন্যদিকে নিজের সবচেয়ে প্রিয় নারীকে চিরতরে হারিয়ে ফেলার তীব্র সংখ্যা। সে কাতর স্বরে ফিসফিসিয়ে আওড়ালো, আমি সব জানি পেয়েছি, আমি খুব ভালো করে জানি রোহান তোমাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তোমার ছাড়া এই গুজান চৌধুরী যে একদমই শূন্য, একেবারে নিঃস্ব। আমার অতীত তো আগেই কেউ একজন এসে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর তোমার এই ভালোবাসা ভয় করেই তো উজান চৌধুরী আবার নতুন করে বাঁচতে শিখেছে। এরপর তুমি যদি অন্য কারো মায়ায় আমাকে ছেড়ে চলে যাও, তবে আমি নিঃশ্বাসহীন হয়ে যাব, একটুও বাঁচব না তোমায় ছাড়া। ময়ের বুকের ভিতরটা তীব্র এক আশঙ্কায় কেঁপে উঠল। উজান রোহানের কথা জানে, অথচ এতদিন তার আচরণে বিন্দু পরিমাণও টের পেতে দেয়নি। উজানের বুক থেকে সামান্য সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে আর আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জাপটে ধরে রইল। অবশ্য অবাক হলো না। সে ভালো করেই জানে উজানের পুরো অতীত কতটা ক্ষতবিক্ষত আর বেদনাময়। এই মানুষটা জীবনে কতটা গভীর আঘাত আর বিশ্বাসঘাতকতা পেয়েছে তা তার কাছে অজানা নয়। কিন্তু উজান কীভাবে ভাবতে পারল যে তাকে এইভাবে ফেলে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরে চলে যাবে? অনেক চেষ্টা করে অবশেষে উজানের শক্ত বুক থেকে নিজেকে ছাড়িয়ে আনলো। তারপর নিজের কাঁপা কাঁপা দুহাত তালুতে উজানের গাল দুটো আঁকড়ে ধরে উচ্চসিক্ত চোখে তাকিয়ে রুষ্ট গলায় শুধালো, প্রফেসর সাহেব, এসব কি ভুলভাল বকছেন আপনি? আমি সব সত্যি জানি পিচ্ছি, তোমাদের ব্যাপারে সব কথা সুইট হার্ট আমাকে আগেই বলেছিল। সত্যি বলছি পিচ্ছি, তোমার ছাড়া আমি আর বাঁচতে পারবো না। আমি জানি হয়তো রোহানের ভালোবাসা আমার মতো এতটা নিঃস্বার্থ নয়, কারণ উজান চৌধুরী তোমাকে ভালোবাসে নিজের প্রয়োজনে। তোমাকে ছাড়া আমি অচল, তাই তোমায় এত ভালোবাসি। প্লিজ পিচ্ছি, কেবল আমার এই বেঁচে থাকার জন্য হলেও আমার কাছে চিরকাল থেকে যাবে তো তুমি? ময়ের মুখে সমস্ত ভাষা যেন এক লহমায় হারিয়ে গেল। প্রফেসর উজান চৌধুরীকে কখনো এতখানি অসহায় আর কাতর হতে দেখেনি সে। উজানের গালে জমে থাকা এক ফোঁটা জল মুছে দিয়ে দীর্ঘ আশ্বাসের স্বরে বলল, এমন ব্যাকুল হয়ে বসেন কেন বলুন তো? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি এনে আমি নিজে কীভাবে বাঁচবো শুনি? হয়তো রোহান ভাইয়া আমাকে অনেক বছর ধরে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে কোনোদিনই সেই নজরে দেখিনি। তাকে আমি সত্যিই ভালোবাসি না, তবে সেটা নিজের বড় ভাই হিসাবে, নিজের জীবনসঙ্গী হিসেবে তো কেবল আপনাকেই ভাবে। আর সত্যি বলতে প্রয়োজন ছাড়া কি দুনিয়ার কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে? যেমন আপনাকে আমার প্রতিটি নিঃশ্বাসে চাই, তাই তো আপনাকে ভালোবাসি। এটাও তো আমার আত্মিক প্রয়োজন। আবার রোহান ভাই আমাকে নিজে করে চায়, সেটাও তার প্রয়োজন। তাই বলে নিজের এত গভীর ভালোবাসাকে এত ছোট করবেন না প্লিজ। আমি আমার ভালোবাসাকে ছোট করি না। উজান মোর কপালে কপাল ঠেকিয়ে বুঝে আসা গলায় বলল, তবে তোমার ছাড়া সত্যি উজান চৌধুরীর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি মরে যাব। প্রমিস করো আমাকে, কখন এই পুরুষটাকে একা ফেলে মাঝপথে হারিয়ে যাবে না। এমনকি আমি যদি কখনো কোনো দুর্ঘটনা মরেও যাই, তবুও আমার এই পিচি বউটাকে অন্য কোনো দ্বিতীয় পুরুষের হবে না। প্রমিস করো। আর নিজেকে ধরে রাখতে পারলো না। উজানের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। উজানের এই বুক ফাটা কণ্ঠস্বর আজ কেমন যেন অচেনা আর আর ছন্দহারা পাখির মতো শোনাতো। কেন হঠাৎ এমন পাগলের মতো আচরণ করছে লোকটা? কিসের এত ভয় তার মাঝে? এই অচেনা ভয়ের কোনো উত্তরই খুঁজে পেল না উজান মোড়ের চোখ থেকে গলে পড়ে এক ফোঁটা মুক্ত ছাড়া জল নিজের আঙুলে মুছে ফেলল। এরপর তার চিবুকে আলতো একটা চুমু খেয়ে নিজের মুখোমুখি করে নরম কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স পিচ্ছি, আর কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু দেখতে ভালো লাগে না আমার। কষ্ট হয় কেন বোঝো না? তখনই ছোট বাচ্চাদের মতো হেঁচকি তুলছে। সে কিছুটা ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, তাহলে আপনি এমন আজব কথা মুখে আনেন বলুন তো? আপনাকে কাছে না পেয়ে, দুচোখ পরে সামনাসামনি দেখতে না পেয়ে, আপনার হাতে হাতে না দেখতে একটানা
2 বছর আপনার জন্য অপেক্ষা করেছি। তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ফেলে কেবল আপনাকে চেয়েছি আল্লাহর কাছে। এত কাঠখড় পুড়িয়ে পাওয়ার পর আজ আপনি বলছেন আমি অন্য কারো হাত ধরে চলে যাব? আপনার কি একটু মনে হয় না যে আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়? আর আপনি সামান্য কারণে আমাকে একা ফেলে মরে যাওয়ার কথা কেন বলছেন? আপনিই না এই তাসফিয়া মৌ চৌধুরী কোনো অস্তিত্ব থাকবে না। আপনি আমার প্রথম আর আপনি আমার শেষ। এই তাসফিয়া মৌ আপনাকে আজ ওয়াদা করছি, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগেও আমার চোখে অন্য কোনো পুরুষের দিক যাবে না। ময়ূর মুখে কথাগুলো শুনে উজানের মনটা পলকে জড়িয়ে গেল। সে একবার মুগ্ধতা নিয়ে মুখকে শক্ত করে জড়িয়ে ধরে পাতাগুলো তুলে নিল এবং তার কলেজের ব্যাগটা নিজের জন্য কাঁধে ঝুলিয়ে নিল। মৌ উজানের চওড়া গলার দুহাত শক্ত করে নিজের বাহু পেঁচিয়ে ধরে রাখলো। ঠিক সেই মুহূর্তে গাড়ির দিকে যাওয়ার সময় উজানের চড়া বুক চিরে বেরিয়ে এলো তৃপ্তির একটি বাক্য, লাভ ইউ জান, আই রিয়েলি। এইটুকু মাত্র বলে সে মৌকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এরপর সিঁড়ি দিয়ে নামার সময় বাড়ির সবাই হাঁ করে তাকিয়েছিল। তবে চারপাশে কে কী দেখলো, কে কী ভাবলো এসব নিয়ে উজানের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। তার সমস্ত দুনিয়া জুড়ে তখন কেবল তার পিচ্চি বই ছিল। এদিকে কলেজের মূল ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে মৌ আর মেহের। সবেমাত্র হাফ টাইমের বেল পড়েছে। কলেজের সব স্টুডেন্ট হয়েছে করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছে। কেউ গেছে ক্যান্টিনে, কেউ বা কলেজের সবুজ মাঠে কিংবা ক্যাম্পাসের বাইরে একটু হাওয়া খেতে। ঠিক তখনই ময়ের নজর হঠাৎ গিয়ে পড়লো একটু দূরে দাঁড়িয়ে থাকা ললিতার উপর। মেয়েটা কেমন যেন একটা দৃষ্টি দিয়ে এক ধ্যানের কার দিকে যেন তাকিয়ে আছে। মুখ কৌতূহল নিয়ে ললিতার চোখের দিকে দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে তার কপালে ভাঁজ পড়ে গেল। সে দেখলো অনার্স ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে অন্য একটা ভবন থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে স্বয়ং উজান স্যার। আর সেই দিকে চোখের পলক না ফেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওই শাকচুন্নি ললিতা। কলেজের চত্বরে দাঁড়িয়ে তার প্রফেসর স্বামীকে এভাবে গিলে খাওয়ার মতো চাহনি তাকিয়ে থাকতে দেখে মোর মাথায় রক্ত চড়ে বসলো। চোখের পলকে তার সমস্ত রাগ গিয়ে জমা হলো নাকের ডগায়। সেটি টের পেয়ে মেহের সঙ্গে সঙ্গে ময়ের হাত খপ করে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, দোস্ত প্লিজ এখানে কোনো পাগলামি করিস না বলছি। এমনিতেই চারিদিকে কত স্টুডেন্ট। দাঁতের দাঁত চেপে মুখ ফোঁস করে উঠল, ওই ডাইনিটা আমার প্রফেসর সাহেবকে চোখের দিয়ে গিলে খাচ্ছে, আর তুই বলছিস আমি সাইলেন্ট হয়ে ওই রোমিও জুলিয়েট মার্কা দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখবো? আরে আমি তো রাগ বুঝতে পারছি, কিন্তু তুই তো জানিস কলেজে সেসব পাগলামি করলে স্যার নিজে নিষেধ করে দিয়েছেন। প্লিজ মৌ প্লিজ, ঝগড়া করতে যাস না বলছি। মেয়ের আকুল হয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কার কথা কে শোনে। মৌ তখন রাগে অন্ধ হয়ে গেছে। মেহেরের হাত ছাড়িয়ে সে একরকম তেড়ে গিয়ে সোজা ললিতার সামনে গিয়ে হাজির হলো। ললিতা তখন মাঠের মাছ দাঁড়িয়ে আনমনে উজানকে দেখতে ব্যস্ত ছিল। আর ঠিক সেই সুযোগে মৌ পিছন থেকে গিয়ে সজোরে একটা ধাক্কা মারল। হঠাৎ এমন আচমকা ধাক্কায় ললিতা সামলাতে না পেরে সোজা গিয়ে ধড়াস করে পড়ল মাটিতে। নিজের এমন অপমানজনক অবস্থা দেখে ললিতা যখন চোখ তুলে তাকালো এবং সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন তার নিজের রাগ ও সাত আসমান ছাপিয়ে দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ললিতা এই কোমর ভাঙা দেখে ময়ের আর হাসি থামল না। সে খিলখিল করে এমন উচ্চস্বরে হেসে উঠল যে আশেপাশে উপস্থিত সব কিছুর নজর তাদের দিকে ঘুরে গেল। হাসতে হাসতে কেলকেলিয়ে ওঠে মুখ ভরা মজলি সেই মাঠে কাঠক্য করে বলে উঠল, যে যে জায়গায় ব্যথা সেই সেই জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে রাখো, তবু আরেকজনের ভাতারের দিকে নজর দেও না। আচমকা মাটিতে পড়ে যাওয়ার কারণে ললিতা উঠে দাঁড়াতে পারছিল না। তবে সে তাদের দাঁত চেপে চেঁচিয়ে উঠল, ময়ের বাচ্চা। কথা শেষ না করে সে মাটি থেকে কোনো রকম কাপড় ছেড়ে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো। ললিতাকে তেড়ে আসতে দেখে মৌ আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, ভোঁদৌড় দিল মাঠের অন্য প্রান্তের দিকে। ললিতাও তাদের দাঁত চেপে তার পেছন পেছন গজরাতে গজরাতে ছুটল। দৌড়তে দৌড়তে সে হাঁপাতে হাঁপাতে রাগে ফেটে পড়ে বলতে লাগলো, দাঁড়া বলছি ময়ূর বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস হলো কী করে সবার সামনে আমাকে এমন বিশ্রীভাবে অপমান করিস? তুই জানিস আমি কে?
দৌড়াতে দৌড়াতে মৌ ততক্ষণে কলেজের পুরনো পুকুর ঘাটের কাছে গিয়ে একটা গাছের আড়ালে থমকে দাঁড়িয়ে গেল। তারপর একটু দম নিয়ে মুখটা বাঁকিয়ে পটাপট জবাব দিল, শাকচুন্নি, তুই তো নিজেই জানিস না তুই আসলে কে। তাহলে আমি কিভাবে বলবো তুই কোন শ্যাওড়া গাছের পেতনি? আর আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। যা সত্যি তাই তো সবার সামনে মুখের উপর শুনিয়ে দিলাম। একটুও কি লজ্জা করে না তোর? আরেকজনের ভাতারের দিকে তাকিয়ে থাকিস, নির্লজ্জ মেয়ে। লজ্জা নিয়ে একটুও। মৌ তার বাড়াবাড়ি কিন্তু এবার সীমানা ছাড়িয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। রাখ তোর বালের সীমানা, ডাইনি একটা। নেক্সট টাইম যদি আমার প্রফেসরের দিকে লুচ্চামি নজরে তাকিয়েছিস তবে তোর ওই চোখ দুটো আমি উপড়ে ফেলবো। ললিতা এবার তীক্ষ্ণ করে জিজ্ঞেস করো, তোর প্রফেসর মানে? তোর সাথে উজান ছেলের কোনো সম্পর্ক আছে? এই কথাগুলো শোনা মাত্রই মৌ ভেতর ভেতর ভীষণভাবে ঘাবড়ে গেল। উজান তো তাকে কড়াকড়ি নিষেধ করেছিল কলেজের কাউকে তাদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও না জানাতে, অথচ একটু আগে সে নিজের মুখে সব ফাঁস করে দিতে বসেছিল। মৌ আমতা আমতা করে ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলে উঠল, আবার কি হবে? আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কথাটা শেষ করে মৌ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। টিকটিকির মতো দ্রুত পা চালিয়ে সেখান থেকে ভোঁদৌড় দিয়ে সবার মাঝে মিলিয়ে গেল। এদিকে ললিতা একা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবলেশীনভাবে চোখে সেই দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর তখনও শত শত খটকা একসঙ্গে নাড়া দিয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে দীর্ঘ পা ফেলে সেখানে এসে হাজির হলো জিহাদ। ললিতাকে একা ফুঁসতে দেখে জিহাদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কী রে ললিতা, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হাঁপাচ্ছিস কেন? মৌ থেকে আবার কি এমন বলল? ললিতা দীর্ঘ একটা শ্বাস পেল। তার চোখের কোণে তখন প্রতিশোধের হিংস্র আগুন জ্বলছে। সে শক্ত গলায় জিহাদকে বলল, আমি ঠিক আছি জিহাদ, তবে আমার ব্রেন বলছে উজান ছাড়া আর ওই ময়ের মধ্যে ডাল মে কুছ কালা হে তো জরুরি হ্যাঁ। আই অ্যাম ডেড শিওর অ্যাবাউট ইট। এবার ঠিক বলছি। তুই শুধু একা নয় দোস্ত, আমিও তো গত কদিন ধরে খেয়াল করছি মাঝে মাঝে মুখে ছেড়ে কেবিনে ঘুরঘুর করতে দেখা যায়। এমনকি স্যার যখন ডিপার্টমেন্টে থাকেন ময়ের পাত্তা থাকে না। এই দুটোর মধ্যে একটা গোপন চক্কর চলছে। কিন্তু এখন তুই কী করবি? ললিতার ঠোঁটে কোণে মুহূর্তে এক মারাত্মক পৈশাসিক ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে চোখ মিটিমিটি বাঁকা সুরে বলো, কি আর করবো বল? ওদের এই সিক্রেট রিলেশনশিপটা এবার আমরা পুরো কলেজের সামনে নিয়ে এসে এক্সপোজ করব। সবার সামনে আমাকে যেভাবে অপমান করে কাদা মাখিয়ে দিয়েছে, তার একটা সুদে পাই করে উসুল বা করে না তুললে আমার নাম ললিতা নয়, কলেজের প্রিন্সিপাল। বাকি সব প্রফেসর আর সমস্ত স্টুডেন্টের সামনে ওদের এমন লজ্জায় ফেলবো, তখন বুঝবে ললিতার সাথে বাদরামি করার শখ কত। ও কে চল আমার সাথে। স্যার এখন মনে হয় নিজের কেবিনে গিয়ে পৌঁছায়নি, তার আগে আমাদের সব করতে হবে। এরপর জিহাদ এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। ললিতার পিছন পিছন তাদের অধিসন্ধির গন্তব্যের দিকে পা বাড়ালো। ও হেলে দুলে কলেজ চত্বরে হাঁটছিল। হঠাৎ তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠল। সে চারদিকে ফিরে তাকালো। সবাই যার যার মতো আড্ডা ও গল্পে ভীষণ বেজে। সে এই সুযোগে দ্রুত করে দৌড়ে উজানের কেবিন দিকে হাঁটা দিল। অবশ্য প্রথম দিকে উজানের কাছে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার। কিন্তু মেয়ের যেহেতু মাঠের এক কোণে বসে এপাতের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত, তাই সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে ফালতু প্যানপ্যানানি শোনার বিন্দুমাত্র ধৈর্য মরি ছিল না। ভেবেছিল একা একা পুরো কলেজ চত্বর ঘুরে বেড়াবে, কিন্তু পরক্ষণে প্রফেসরের মুখটা মনে পড়তেই ময়ের মনটা আনন্দে যেন নেচে উঠল। সে ধীরগতিতে কেবিনের দিকে এগিয়ে চলল। তারপর হুট করে কোনো নক না করে স্বভাবসুলভ ভঙ্গিতে উজানের কেবিনের দরজার লক খুলে ভেতরে ঢুকে পড়ল মৌ। কিন্তু ভেতরে ঢুকে চোখের সামনে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত হলো না। শিরিন দুই হাতে শক্ত করে উজানকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে ময়ের পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্তি মাটি সরে গেল। চোখ দুটো বিষাদ আর রাগে ছানা বড়া হয়ে উঠল। উজানের ঠিক সেই মুহূর্তে দরজার দিকে তাকিয়ে মৌকে দেখে ভীষণভাবে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত জোর দিয়ে হাত ছেড়ে শিরিনকে নিজের থেকে সরাতে চাইল। এতটাই শক্ত করে চেপে ধরা পারল না। উজান এক চরম অসহায় ও অপরাধীর মতো দৃষ্টি নিয়ে মৌয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ভেবেছিল হয়তো মৌ তাকে ভুল বুঝে এক বুক অভিমান নিয়ে চলে যাবে, কিন্তু উজানকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মৌ এক সেকেন্ডের জন্য ভুল বুঝল না,
বরং সে ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে এই খেসকা টানে শিরিনের মাথার চুল মুঠো ধরে এবং তীব্র শক্তিতে টান মেরে উজানের থেকে দূরে সরিয়ে ঝেড়ে ফেলে দিল। ম্যাম বলে যতটুকু শ্রদ্ধা বা সম্মান এতদিন মনোবলে অবশিষ্ট ছিল, এই নোংরা দৃশ্য দেখে শিরিনের প্রতি তার মনে আর কেবল তীব্র ঘৃণা ছাড়া কিচ্ছু রইল না। মৌ কোনো কথা না ভেবে তড়িৎ গতিতে উজানের রিভিশন টেবিলের থেকে একটা শক্ত বল পেন নিজের মুঠোয় তুলে নিয়ে তেড়ে গেল শিরিনের দিকে। মাঝপথে উজান ভয় পেয়ে তড়িঘড়ি মৌয়ের হাতটা চেপে ধরতেই মৌ নিজের সেই জ্বলন্ত রক্তচক্ষু বিষাক্ত দৃষ্টি দিয়ে স্বামীর চোখের দিকে তাকালো। তার সেই চাহনি দেখে স্বয়ং সিআইডি অফিসার উজান চৌধুরীর ঢোক গিলে ফেলল। পরের মুহূর্তে উজান একদম সুবোধের বালকের মতো আলতো করে মৌয়ের নরম হাতটা ছেড়ে দিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করলো, আই এম রিয়েলি সরি জান, কন্টিনিউ প্লিজ। মৌ আর এক সেকেন্ডও সেখানে সময় নষ্ট করলো না। সে ততক্ষণ নিজের বা হাত দিয়ে শিরিনের মুখটা এমন শক্ত করে চেপে ধরলো যে কোনো আওয়াজ বের হলো না। আর অন্য হাতে ধরা সেই শক্ত কলমটা দিয়ে কোনো দয়ামায়া ছাড়া সজোরে আছড়ে আছড়ে আঘাত বসালো শিরিনের উন্মুক্ত পেটে। মুখটা এত শক্ত করে চেপে ধরে থাকায় শিরিন যন্ত্রণায় কুকড়ে উঠে একটা চিৎকার পর্যন্ত দিতে পারল না। তার ভয়ালো রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে মৌ নিজের ঠোঁটে পাকিয়ে এক পৈশাচিক বিষাক্ত হাসি হাসলো। খানিক বাদে শিরিনকে ছেড়ে দিতে সে হাত দিয়ে পেটের জায়গাটা চেপে ধরে নেকা কাপা স্বরে কেঁদে উঠল। উজানকে বলতে লাগলো, উফ উজান, তোমার এই রাক্ষসী বউ আমাকে তোমার চোখের সামনে এভাবে আঘাত করলো আর তুমি সাইলেন্ট থেকে কিছু বলছো না? এই রক্তচোষার ডাইনি মেয়ের সাথে তুমি কি করে ছাদে থাকছো উজান? কথাটি বলে শিরিন এক প্রকার ভীতে জড়ানো আবেগে আবার উজানের দিকে এক পা এগোতে চাইল, কিন্তু ততক্ষণই মৌ এক ধাক্কায় তাকে মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। সেই সঙ্গে নিচু স্বরে হুঙ্কার তুলল, আমার ভাতার আমার সাথে কিভাবে থাকবে সেটা কি তোকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে? শাকচুন্নি, 12 ঘাটের পানি খেয়ে তোর শখ মেটেনি, আর তোকে যদি এখানে আমার পিটিয়ে ছাতু বানিয়ে চামড়া গুটিয়ে ফেলে দেই তবুও আমার প্রফেসর সাহেব তোকে বাঁচাতে একটা টু শব্দও করবে না, কারণ আই অ্যাম হিজ অনলি অ্যান্ড পিওর অফিসিয়ালি ওয়াইফে। আচ্ছা, তোর কি বিন্দুমাত্র লাজ লজ্জা বলতে কিছু নেই? একজন কলেজের দায়িত্বশীল শিক্ষিকা হয়েছিস, অথচ শরীরের অর্ধাংশ নগ্ন করে এভাবে পাতলা শাড়ি পরে ভার্সিটিতে আসিস। এইটুকু লজ্জা করে না তোর এত বেহানাপেনা করতে? মেঝেতে বসে নিজেকে সামনে নিয়ে চিৎকার করে উঠল, ও জাস্ট শাট আপ, ভুলে যেও না আমি তোমার টিচার হই। রাখ তোর বালের টিচার। এত যদি টিচার হওয়ার শখ, তবে নিজের স্টুডেন্ট হাজব্যান্ডকে নিয়ে কেবিনে কেন টানাটানি করিস? যদি প্রফেসর সাহেব তোকে একটু পাত্তা দিত তবে না হয় মেনে নিতাম, কিন্তু আমার বর তোকে কুকুরের মতো দেখতে পারি না, তবুও তুই পেছনে কেন এভাবে নীলজের মতো আঠার মতো লেগে থাকিস? মৌ, জাস্ট 5, আমি 5 পর্যন্ত কাউন্ট করব, এর মাঝে যদি তোকে আমার চোখের সামনে দেখি তবে আজকে তোর খবর আছে। 1, 2, 3। ঠিক সেই মুহূর্তে উজান একটু নিচু হয়ে মেঝেতে বসে থাকা আতঙ্কিত শিরিনের কানের কাছে ফিসফিসিয়ে রুদ্রস্বরে সতর্কবার্তা আড়ালো, শাকচুনি, নিজের প্রাণটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হ, নয়তো এই বাঘিনী আজ তোর মাথার একটা চুলও রাখবে না। আমি কিন্তু ঠেকাবো না। ভয়ে আর পেটের যন্ত্রণায় শিরিন আর এক মুহূর্তে সেখানে অপেক্ষা করার সাহস পেল না। কোনো মতে শাড়ি সামনে খুঁড়িয়ে খুব দ্রুত কেবিন থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে গেল। শিরিন কেবিন থেকে পালিয়ে যেতেই মুখ গটগট করে এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে আটকে দিল। তারপর ধূপধাপ চওড়া পা ফেলে এসে উজানকে তার রিবন্ডিং চেয়ারে বসিয়ে দিল আর নিজের সোজা কি উজানের কোলে চেপে বসলো। উজান এতে বিন্দুমাত্র অবাক হলো না। মৌ হঠাৎই খুব আদুরে ভঙ্গিতে উজানের চওড়া গলায় নিজের 2 হাত পেছিয়ে ধরল এবং মুখটা উজানের শক্ত বুকের খাজে গুজে দিল। উজান অতি মমতায় মৌয়ের পিঠে হাত বুলাতে বুলাতে মৃদু ও শান্ত স্বরে শোধালো, খুব কষ্ট হচ্ছে জান? কেন কষ্ট হতে যাবে? মৌ উজানের শক্ত বুকের নিচে নাকটা ঘষতে ঘষতে উত্তর দিল, এই যে শিরিনকে এভাবে আমার এত কাছাকাছি জড়িয়ে ধরে থাকতে দেখলে কষ্ট তো তখন হতো, যদি এতে আপনার নিজের সামান্যতম সায় বা সম্মতি থাকতো। আপনার তো কোনো ছিল না, তবে হয়তো কষ্ট পেয়ে নিজের মন খারাপ করবো কেন? আচ্ছা শুনলাম, বলো, কি বলবো? তুমি তো কিছু একটা বলতে চাইলে এখন। উজান ভুরু ওছালো, উফ, এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার।
উজান আর কথা বাড়ালো না, চুপচাপ ময়ের ঘন চুলগুলোর মাঝে আঙুল চালিয়ে দিতে লাগলো। আর মৌ আনমনে উজানের শার্টের ওপরে দুটো বোতাম খুলতে আবার লাগাচ্ছে। বইয়ের এই পাগলামি দেখে উজান তার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটের কোণে এক মারাত্মক দুষ্ট হাসি ফুটিয়ে ফিসফিস করে প্রশ্ন ছুড়ল, জান কাঁদতে চাও? উজানের এই কথাটা পূর্ণকর্মের প্রলয়কারী ডাকের মতো মোর কানে গিয়ে বাজল। প্রথমে 1-2 সেকেন্ড কথাটা গভীরতা বুঝতে না পারলেও পরক্ষণে সংকেতে মাথায় ঢুকতেই মৌ চরম লজ্জায় ও রাগে উজানের উন্মুক্ত ফর্সা বুকে সজোরে একটা কামড় বসালো। উজান যন্ত্রণায় ভান করে হালকা কোঁকড়ে উঠে চেঁচিয়ে উঠল,